Internal architecture means your organizational architecture which relies in the team of software quality assurance team. এই টিমটা সফটওয়্যারকে কোয়ালিটি অ্যাসিওর করে যে এটা আসলে ঠিক আছে কিনা। যদি না হয় তাহলে ডেভেলপারের কাছে আবার পাঠায় দেয় যে ডেভেলপার এটা আবার টেস্ট করে আবার যেন ঠিক করে ফেলে। তো এই যে ভালোভাবে টেস্ট করাটা এটা একটা সফটওয়্যারের একদমই মূল দায়িত্ব, এবং এই মূল দায়িত্বটা আপনাকে মানে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার এটা আপনাকে পালন করতে হয়। কিন্তু ধরেন আপনার সময় এবং ডেডলাইন মানে অতি সন্নিকটে, আপনি কাজই শেষ করতে পারেন নাই। এখন আপনার ধরেন ৪ তারিখে হচ্ছে এই কাজ শেষ করার ডেডলাইন। আপনি ৪ তারিখ রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত কাজ করে এরপরে হচ্ছে ওই রাতের বেলায় আপনি এটা আপলোড করলেন সফটওয়্যারটা উইদাউট টেস্টিং। এই যে উইদাউট টেস্টিং আপনি এটা রিলিজ করলেন সফটওয়্যারটা, এটা তো কোম্পানির একটা ক্ষতি করে দিলেন, তাই না? কি মনে হয়? নাকি কোম্পানির উপকার করছেন ডেডলাইন মিট আপ করে? না স্যার, ক্ষতি হয়েছে স্যার। কিভাবে? স্যার ওইটার মধ্যে স্যার সিকিউরিটি ইস্যুস বা ভালনারেবিলিটিস গুলো থাকবে স্যার, সেটা তো স্যার যে কোনো হ্যাকার বা অসৎ লোক স্যার সেটাকে মানে মেক ইউজ করতে পারবে স্যার। এটা তো স্যার ক্লায়েন্টের ক্ষতি, ক্লায়েন্টের ক্ষতি না স্যার, কোম্পানির ক্ষতি। আচ্ছা, গুড। তার মানে এটা আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটিস ছিল যে সফটওয়্যারটা লঞ্চ করার আগে অবশ্যই টেস্ট করা, তাই না? জি স্যার। ওকে, সো আসেন এবার আসি। এই যে আপনি যে আপনার দায়িত্বটা অবহেলা করলেন, এই যে দায়িত্ব অবহেলা করার সময় যে আপনাকে একটা মানে এই ধরনের দায়িত্ব অবহেলা করলেন, ধরেন আপনি কাজটা ঢিলামি করে করছেন, ঢিলামি করে করে আপনি ডেডলাইন মিট আপ করতে পারেন নাই। ডেডলাইন মিট আপ করতে না পারার কারণে এরপরে হচ্ছে আপনি ঠিকমতো লিডারশিপ কোয়ালিটি গেইন আপ করতে পারেন নাই। লিডারশিপ কোয়ালিটি না দেওয়ার কারণে আপনার এখানে কি হইলো? আপনি সফটওয়্যারটা রিলিজ করলেন এবং রিলিজ করার পরে সেটাতে আপনি অবশ্যই কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করলেন। এই যে ক্ষতিগ্রস্ত করলেন, এই যে আপনার লিগ্যাল যে রেসপন্সিবিলিটিসটা আপনি মানে ঠিকমতো পালন করলেন না, রেজাল্টটাকে ড্যামেজের দিকে নিয়ে গেলেন, অ্যাকশনটাকে হচ্ছে আপনি নেগলিজেন্স মিসইউজের দিকে নিয়ে গেলেন, এই জিনিসটাকে আমরা বলি লায়াবিলিটি। বুঝতে পারলেন? বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমি যদি একটু আহ, ইয়ের কাছে আসি, সামিয়া ইসলাম আশার কাছে আসি। আশা, একটু বলো তো যে আমাকে একটু লায়াবিলিটিসটা কি জিনিস, পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স অথবা কোনো জায়গা থেকে যদি একটু বলা যায়। সামিয়া ইসলাম আশা অথবা শ্রাবন্তী দাস কণা, কথা বলতেছেন না, অ্যাটেন্ডেন্স পাবেন না, এতটুক মাথায় রেখে। ক্লাসে এসে বসে থাকাটা খুবই মানে একটা স্যার কেমন একটা। কোয়েশ্চেন কি আরেকবার করা যাবে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে লায়াবিলিটিস বলতে তুমি কি বুঝো? এখানে যা লেখা আছে সেটা না, মানে তোমার পার্সোনাল কোনো অভিজ্ঞতা অথবা কোনো কিছু থেকে মনে হয় যে স্যার লায়াবিলিটিসটা এই জিনিস, এবং রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা স্যার আসলে এইভাবে আমি ডেসক্রাইব করতে পারি, এটা যদি আমাকে একটু বলতা। স্যার লায়াবিলিটিস মেইনলি তো হচ্ছে কোনো কিছুর উপর যে ঋণ থাকে। হুম। আমরা একটা কোর্সে পড়ছিলাম আর কি যে লায়াবিলিটিস হচ্ছে ঋণ। আচ্ছা, অ্যাকাউন্টিং এ পড়ছিল এই তো। জি স্যার, অ্যাকাউন্টিং এ পড়ছিলাম। আচ্ছা, সো বাট আমি আসলে ওইটা না জানতে চাচ্ছিলাম না, আমি জানতে চাচ্ছিলাম যে লায়াবিলিটিসটা আসলে মানে ঋণ ঠিক আছে, বাট লায়াবিলিটিসটা তোমাকে ডেসক্রাইব করতে বলা হয়, তোমাকে যদি 1 মিনিট কথা বলতে বলা হয়, তুমি লায়াবিলিটিস নিয়ে কি কথা বলবা? এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার লায়াবিলিটিসটা নিয়ে যদি কথা বলতে দেওয়া হয়, সেই ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম। স্যার ওই যে কোনো ক্লায়েন্ট যদি আমাকে সফটওয়্যার মেক করার জন্য টাকা দেয়, তাহলে হুম। ওইটা শোধ করার জন্য যে আমার দায়বদ্ধতাটা থাকে ওইটা। ওটা তো তোমার রেসপন্সিবিলিটি, সে তোমার সফটওয়্যার মেক করার জন্য টাকা দিছে, তুমি সফটওয়্যার তৈরি করবা, এটা তো তোমার রেসপন্সিবিলিটি, তাই না? তাহলে স্যার সেটাকে সরি, আসলে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যদি একটু কার কাছে যাবো, এখানে দেখি আর কাউকে দেখা যাচ্ছে কিনা। আমি বলি। হ্যাঁ, স্বর্ণা বলো। স্যার লায়াবিলিটি মেইনলি হচ্ছে দায়বদ্ধতা বোঝায়। তো ধরেন আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কোনো কাজ করতে গিয়ে আমার হচ্ছে আমার দ্বারা কোনো প্রজেক্টে কোনো প্রবলেম হলো, কোনো কিছু হার্ম হলো, যেমন আপনি একটু আগে বললেন যে টেস্টিং ছাড়া যদি আমি ডিপ্লয় করে দেই, তো এটা হচ্ছে আমার লায়াবিলিটি। কোনো কিছু প্রবলেম হলে আমার দায়বদ্ধতা আমার নিজের নিতে হবে, কারণ আমার প্রবলেমের কারণে এই প্রবলেমটা হয়েছে, মানে আমার দায়বদ্ধতাহীনতার এই প্রবলেম গুলো হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে ধরো তুমি তোমার, আমি যদি সোজা করে বলি, তোমার রেসপন্সিবিলিটি পালন না করলে তুমি যে ধরনের শাস্তির সম্মুখীন হবা সেটাই তো তোমার লায়াবিলিটি, তাই না? জি স্যার, জি।
আচ্ছা, তো এই বিষয়গুলো একটু এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করা, কারণ যখন সিনারিও বেসড কোশ্চেন গুলো হয় এবং এই বিষয়গুলো নিয়ে যখন ইন্ডিকেট করা থাকবে তখন আপনাকে এই বিষয়গুলোতে এবং ফোকাস করতে হবে এবং ফোকাস করার পরে এগুলোতে আপনাকে লিখতে হবে আর কি এইভাবে। ঠিক আছে, এই যে আপনি ধরেন একটা সংজ্ঞা দিয়ে দিলেন যে রেসপন্সিবিলিটি লায়াবিলিটি এক জিনিস, যেটা রেসপন্সিবিলিটি এটা না হয় ওইটা, তো তাইলে এই বিষয়গুলো তখন সুন্দর হবে না। আপনাকে অবশ্যই রিয়েল লাইফ সিনারিও ডেসক্রাইব করে আপনাকে এই বিষয়গুলোতে বলতে হবে এবং যত চমৎকার ভাবে আপনি লিখতে পারেন আর কি। তো দেখেন, আমি যদি একটু টাইপস অফ লায়াবিলিটির কথা চিন্তা করি, সিভিল লায়াবিলিটি কি জিনিস? সিভিল লায়াবিলিটি হচ্ছে রেসপন্সিবিলিটি ফর ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। অর্থাৎ আপনার মানে কোন অর্গানাইজেশনে আপনি একটা মানে ফিনান্সিয়াল একটা ক্ষতি করছেন, তো ওই যে ক্ষতি যে করলেন ওই আর্থিক ক্ষতিটার জন্য আপনার দায়বদ্ধতা রয়েছে এবং এই জন্য আপনার শাস্তির মুখোমুখি হইতে হবে। ক্রিমিনাল লায়াবিলিটি মানে একজন ক্রিমিনাল, তার লায়াবিলিটি কি? তার লায়াবিলিটি হচ্ছে সে ল ব্রেক করবে। অর্থাৎ আপনি যদি সাইবার ক্রিমিনালের কথা চিন্তা করেন, সে হ্যাকিং করবে, হ্যাকিং করে সে কোনোভাবেই ওই অর্গানাইজেশনে ক্ষতি করার চেষ্টা করবে অথবা কাউকে বিপদের সম্মুখীন করবে। এটাই হচ্ছে তার লায়াবিলিটি এবং তার জন্য তার শাস্তি ভোগ করতে হবে। আর স্ট্রিক্ট লায়াবিলিটি যদি চিন্তা করেন, সো এখানে আমরা দেখেন একটা সুন্দর একটা বাংলা লেখা আছে, ইচ্ছা বা অবহেলা থাকুক বা না থাকুক, দায় তার। তো লায়াবিলিটি বিষয়টা হচ্ছে ধরেন আপনি যখন কোনো কিছু আপনার উপর লায়াবল, আপনি এটা করতে হবে, আপনার ইচ্ছা থাকুক অথবা না থাকুক, আপনি ওটার দ্বারা ভুল হয়েছে আপনার দ্বারা, সো আপনি অবশ্যই সেটার জন্য লায়াবল আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু দেখবেন। আর আমি যদি একটু দেখেন লায়াবিলিটির একটা এক্সাম্পল যদি দেখেন, এ কোম্পানি দ্যাট রিলিজেস এ বাগি মেডিকেল সফটওয়্যার হুইচ মিসডায়াগনোসিস পেশেন্ট ক্যান বি লায়াবল ইভেন ইফ দ্য বাগ ওয়াজ অ্যাক্সিডেন্টাল। কথা বোঝা গেল? আচ্ছা, এই এক্সাম্পলটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি আহ রিয়ার কাছে। রিফাতুন নাহার রিয়া, আমাকে শোনা যদি যায় তাহলে আপনি একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলেন আমাকে। ওকে, ইয়ে বলেন একটু আমাকে একটু, হ্যাঁ বলেন স্যার রিয়া, বলেন। আপনার মনে যা আসতেছে আমাকে একটু ডেসক্রাইব করেন যে স্যার আমার মনে হয় যে আসলে এই জন্য উনি এটাতে লায়াবল হইলো আর কি। স্যার আমার কোনটা বলছেন হচ্ছে এক্সাম্পলটা দেখা যাচ্ছে? স্যার আমি দেখতে পারতেছি না মানে দেখতেই পারতেছেন না? কি বলে, এই সবাই দেখতে পাচ্ছেন? ও স্যার আমার স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ারটা স্যার আমার স্ক্রিনের উপরে ছিল না স্যার হচ্ছে এইটা বলছেন যে পেশাগত দায়িত্ব মানে হচ্ছে পেশাজীবী হিসাবে কিছু নির্দিষ্ট নৈতিক ও আইনগত বাংলা সমাজগত পড়তে দায়িত্ব। বলি নাই তোমারে, আমরা সবাই বাংলা ইংলিশ পড়তে পারি, তাই স্যার না? 3 নাম্বারটা এক্সপ্লেন করতে বলছেন। না, আমি বলেছি এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে এই কোম্পানি দ্যাট রিলিজেস এ বাগি মেডিকেল সফটওয়্যার হুইচ মিসডায়াগনোসিস পেশেন্টস ক্যান বি লায়াবল ইভেন ইফ দ্য বাগ ওয়াজ অ্যাক্সিডেন্টাল। আমি প্রিভিয়াসলি এটা হচ্ছে যদি কোনো যদি কোনো মেডিকেল সফটওয়্যার লঞ্চ করা হয় যেটাতে আহ, যেটা ঠিকঠাক ভাবে সফটওয়্যার হচ্ছে করা হয় নাই, তখন ওইখানে ভুলবশত অনেক দুর্ঘটনা ঘটতে পারে, যেটার জন্য অবশ্যই কোম্পানি লায়াবল হবে, কারণ ওই কোম্পানি থেকেই ওই সফটওয়্যারটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এই অ্যানসারটা ঠিক আছে বাট এই অ্যানসারটা সুন্দর হইলো না। আমি যদি একটু স্বর্ণার কাছ থেকে অ্যানসারটা নেই। স্যার এই এই সেম কোশ্চেনটাকে একটা আপনাকে যখন আমি ডেসক্রাইব করতে বলবো, ধরেন আপনি, আমরা প্রিভিয়াসলি যে তিনটা লায়াবিলিটিস একটু দেখে আসলাম তার মধ্যে কোনটা পড়ে আর কি, সেটার থেকে আপনি এটা একটু ডেসক্রাইব করেন আর কি। স্যার এখানে হচ্ছে যে সিভিল যে ব্যাপারটা সেটাও হইতে পারে সিভিল লাইবিলিটি যেটা, কারণ যদি কোনো বাগ বাগওয়ালা কোনো মেডিকেল সফটওয়্যার যদি বাজারে লঞ্চ করা হয় তাহলে তো ওইটাতে হচ্ছে মানে কেউ ইউজ করতে পারবে না, বা কোনো বাগের প্রবলেমের কারণে অনেকের ইউজ করতে প্রবলেম হবে, তো এটার জন্য তো ওইটাও সিভিল লাইবিলিটি প্রবলেম হইতে পারে। উম, আচ্ছা, আমি যদি একটু বলি, দেখেন তো মানে এটা হইলে কেমন হয়।
এই যে ধরেন এই যে এক্সাম্পলটা আছে, এখন আমি এখানে যদি একটা বলি যে একটা কথা, ধরেন এখানে বলা আছে যে আনইনটেনশনালি বা অথবা অ্যাক্সিডেন্টালি, বাট লায়াবিলিটির সংজ্ঞা থেকে আমরা জানি, স্ট্রিক্ট লায়াবিলিটির কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আপনার দায় থাকুক বা না থাকুক, আপনি ইচ্ছা করে করেন বা না করেন, আপনার স্ট্রিক্ট লায়াবিলিটি হচ্ছে কোনো একটা ক্ষতি হয়েছে। বাট এই দেখেন, এই যে মেডিকেল সফটওয়্যার, আপনাদেরকে আমি বারবার বলছি, কিছু জায়গায় কোনো ভুলের কোনো সুযোগ নেই এবং ভুলের কোনো ক্ষমা নেই। তার মধ্যে হচ্ছে একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন, একটা হচ্ছে মেডিকেল অর্গানাইজেশন। মেডিকেলের যে সফটওয়্যার, সেখানে আপনি একটা বাগি সফটওয়্যার তৈরি করার কারণে একটা রোগীর জীবন চলে যেতে পারে। এই যে জীবন চলে যেতে পারে, এই জায়গায় আপনার দায় থাকুক না থাকুক, আপনি ভুল করে করছেন বা সঠিক করে করছেন, অথবা আপনি ইচ্ছা করে করছেন অথবা অনিচ্ছাকৃত করছেন, তারপর আপনাকে স্ট্রিক্ট লায়াবিলিটির মধ্যে যদি চিন্তা করি আমি, এটা আপনার লায়াবিলিটি এবং আপনি কেন করলেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কথা বোঝা গেল সবাই? জি স্যার। ওকে। জি স্যার। সো যখন আপনারা অ্যান্সার করবেন, তখন এই ধরনের বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে অ্যান্সার করবেন, যে অ্যান্সারটা যেন এরকম সুন্দর হয় এবং আপনার অ্যান্সারটা যেন জাস্টিফিকেশনটা যেন মানে মনে হয় যে আসলে আপনি জাস্টিফাইড করছেন উইথ ইউর প্রপার নলেজ, যেটাকে আমরা বলি। সো প্রফেশনাল রেসপন্সিবিলিটি যদি আমরা একটু চিন্তা করি, একটু আগে আমরা লায়াবিলিটি আর রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছি। তো professional responsibility দেখেন, professional responsibility refers to the ethical, legal and moral obligation that individual must follow in their professional rules, especially in technology related field। অর্থাৎ আপনার পেশাগত দায়িত্ব, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার পেশাগত দায়িত্ব হচ্ছে আপনি টেকনোলজি রিলেটেড ফিল্ডে আপনার যে অর্গানাইজেশন তাদের রুলস রেগুলেশন গুলো আপনি মেনে চলবেন, এটা আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি। স্যার দেখেন, বলেন। স্যার আমাদের যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি, এটা কি জাস্ট টেকনোলজি ফিল্ডে নাকি অন্যান্য ফিল্ডে এটা অ্যাপ্লিকেবল? 100% অ্যাপ্লিকেবল। আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি, ধরেন আপনি একটা অর্গানাইজেশন চাকরি করেন, সেটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এবং ওইখানে কি আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি কি ধরনের কাজ বলেন তো? স্যার একবার একটু রিপিট করবেন? আপনি ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করেন, সেখানে আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি কি আছে বলেন? স্যার নন বায়াসড ভাবে স্যার, মানে আমি ধর্ম যেহেতু মন্ত্রণালয়, যেহেতু বাংলাদেশের সব ধর্মের স্যার মানে আইনে মানে ঠিকঠাক যেন চলে, সেটা মানে আমার রেসপন্সিবল তখন দেখতে হবে। কোথাও যাতে কোনো ক্ল্যাশ না হয় বা কোথাও যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেটা তখন স্যার আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটি মানে আচ্ছা, হবে। আপনার একটা জিনিস আমি পড়িয়ে আসছিলাম আপনাকে, সোসাইটাল কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? জি স্যার। অ্যাজ এ গুড হিউম্যান বিং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার সকল রেসপন্সিবিলিটির আগে সর্বপ্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার নিজের অ্যাটিটিউড, নিজের ম্যানার, নিজের হচ্ছে গুড বিহেভিয়ার। এবং সেই জায়গা থেকে যদি আপনি মেট আপ না করেন, মানে ওই জায়গাটা যদি আপনার চমৎকার ভাবে না হয়, ওই জায়গাটা যদি আপনার সুন্দর না হয়, আপনি পৃথিবীর যে প্রফেশনেই যান না কেন, আপনি কোনো কিছু ভালো করতে পারবেন না। জি স্যার। কারণ আপনার যে মানে ইন্টারনাল প্রফেশন, মানে ইন্টারনাল রেসপন্সিবিলিটি, ইন্টারনাল বিহেভিয়ার, ইন্টারনাল যদি আমরা বলি ইথিক্স, সেটা যদি ডেভেলপ না হয়, আপনি আপনার যত রুলস রেগুলেশন আমি ফালাই, আপনি কোনো একটা ঝামেলা করবেনই। জি তো স্যার। প্রফেশনাল রেসপন্সিবিলিটি আমি বলতে হবে যে যদি আপনি একটা অর্গানাইজেশনের মধ্যে বাইন্ডিংস থাকেন, আপনি ওই অর্গানাইজেশনটাকে যে মেনে চললেন, আপনি যে অর্গানাইজেশনের নিয়ম নীতি মেনে চললেন, নীতি নৈতিকতা মেনে চললেন, সামাজিক মানে ওই যে দায়িত্বটা মেনে চললেন, সেটা হচ্ছে আপনার ওই অর্গানাইজেশনের প্রফেশনাল রেসপন্সিবিলিটি। আপনি অর্গানাইজেশন থেকে বের হয়ে গেলেন, এবার সমাজে যে দায়িত্বটা পালন করেন, সেটা আপনার সোসাইটাল রেসপন্সিবিলিটি একটা আছে। সমাজ থেকে নষ্ট মানে সমাজটা সুন্দর করার জন্য আপনি যেটা করলেন, সেটা সোসাইটাল রেসপন্সিবিলিটি। আপনি ধরেন একটা এলাকাতে বসবাস করেন, ওই এলাকায় আপনি একটা মানে যুবকদের জন্য কত ভালো কিছু করতেছেন, তো সেটাও তো আপনার একটা সোসাইটাল রেসপন্সিবিলিটি, তাই না? সো জি স্যার। রেসপন্সিবিলিটি কিন্তু প্লেস অনুযায়ী ভ্যারি করে, এমন না যে শুধুমাত্র আপনার জীবনে প্রফেশনাল রেসপন্সিবিলিটিসটাই আপনি পালন করবেন, তাই না? জি স্যার। সো এইটা হচ্ছে ফ্যাক্ট, যেই জায়গাটাতে আপনি পালন করবেন সেই জায়গাটাতে যেন এই বিষয়গুলো রিলাই করে সবসময়। বোঝা গেল? জি স্যার। ওকে। সো আমরা যদি একটু কম্পোনেন্টস গুলোর দিকে তাকাই, এর মধ্যে একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আপনি পেশাগত জীবনে আপনি কোন সংস্থায় চাকরি করেন, তাদের তথ্য আপনাকে গোপন রাখতে হবে, এটাই আপনার হচ্ছে প্রফেশনাল রেসপন্সিবিলিটির কম্পোনেন্টস। এখন আপনি ধরেন আপনি সমাজের একটা সেক্টরে আপনি দায়িত্ব পালন করেন, আপনি আপনার এলাকার ধরেন চেয়ারম্যান, আপনার ওইটা আপনার এলাকার যে মানে ভালো কাজগুলো করতে হবে সেটা নিয়ম, এবং ওই এলাকার কোনো নিউজ যেন উল্টাপাল্টা নিউজ যেন ভাইরাল না হয়, অথবা আপনি যদি চিন্তা করেন যে ধরেন ওই এলাকার যেই চেয়ারম্যান বা চেয়ারম্যান পরিষদ, সেই পরিষদের যেন কোনো কনফিডেন্সিয়াল তথ্য যেন ভাইরাল না হয়, সেটা আপনার মাথায় রাখতে হবে। অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তরে আপনি যেই জায়গাগুলা, যেই রেসপন্সিবিলিটিস গুলো আপনি পালন করেন, সেই রেসপন্সিবিলিটিস গুলা যদি কনফিডেন্সিয়ালিটি আপনি মেনটেন করতে না পারেন, তাইলে কিন্তু হচ্ছে আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটিটা অবশ্যই ঠিক হবে না।
ওকে, এরপর হচ্ছে কম্পিটেন্স। আমি যদি কম্পিটেন্স নিয়ে একটু বলি, সো ধরেন একজনের দক্ষতা নাই বাট বা হচ্ছে ওই এজে ধরেন আপনাকে আপনার যে এজ আপনি যে এখন মোটামুটি শিখতেছেন, আপনাকে আমি হচ্ছে ধরেন এখন হোয়াইট হাউসের একটা সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপ করতে দিয়ে দিলাম, আমার কাছে কাজ আসছে, আমি কাজ কম টাকায় করানোর জন্য ধরেন আপনি তো লার্নার, আপনি তো অনেক কম টাকায় করে দিবেন, আপনার দক্ষতা নাই, আপনার মানে ইয়ে নাই, ক্যাপাসিটি নাই, কিন্তু আমি আপনারে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কম্পিটেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদেরকে সবসময় সিনিয়রদের সহায়তা নিতে হবে এবং এই ধরনের কাজ আমরা করতে পারবো না। সেই ধরনের কাজ এজ এ প্রফেশনাল হিসেবে আপনি আপনি নিজেও করবেন না, আপনি কাউকে মানে দিবেনও না, যে আপনার যতটুকু ক্যাপাসিটির বাইরে কোনো কাজ আপনি কাউকে অ্যাসাইন করবেন না। বোঝা গেল? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো ইন্টিগ্রিটির বিষয়টা হচ্ছে অর্থাৎ আপনি যে একটা ইনফরমেশন অথবা আপনি মানে কোনো মানে বিষয় হচ্ছে ধরেন আপনার একটা রং কাজ হয়েছে আপনার কোম্পানি থেকে, রং কাজ বলতে ধরেন আপনি একটা সফটওয়্যার লঞ্চ করছেন, সেই সফটওয়্যারে বাগ আছে বা কোনো রকম কোনো গ্যাপ আছে, এখন ওই গ্যাপটা আপনি আর ক্লায়েন্টকে বললেন না, আপনি আপনার অনেস্টিটা রাখবেন এবং আপনি ওই গ্যাপটা ক্লায়েন্টকে বলবেন এবং বলবেন আমাদেরকে 2-1 দিন সময় দেন, আমরা এর মধ্যে এই বাগটা ফিক্স করে ফেলবো। তো আপনার যদি মনে হয় এখন এটা লঞ্চ করেন অথবা আপনার যদি মনে হয় যে একটু পরে লঞ্চ করবেন তাহলে সেটাও করতে পারেন। সো ফ্যাক্ট হচ্ছে এইটা যে যে তথ্যটা জেনারেট হবে অর্থাৎ এ এন্ডে যে তথ্যটা জেনারেট হবে, বি এন্ডে যে তথ্যটা পাস হবে, এ থেকে বি এর মাঝখান দিয়ে যে তথ্যটা পাস হবে, এই তথ্যটা সব সময় হচ্ছে ইন্টিগ্রিটি মেনটেন করবে, অর্থাৎ তথ্যটা একদম আনচেঞ্জেবল অবস্থা থাকবে, যা আছে তাই। তথ্যটা কখনোই বায়াসড হবে না এবং তথ্যটার মধ্যে কখনোই হচ্ছে কোনো রকম প্রেশারাইজ হবে না, তথ্যটা চেঞ্জ হবে না। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা নিয়ে আমাদের একটা পুরো লেকচার আছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে আমাদের রেসপেক্ট, কপিরাইট, প্যাটেন্ট আর সফটওয়্যার লাইসেন্স গুলো হচ্ছে মেনটেন করে। আপনারা প্রতিনিয়ত ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা ভায়োলেট করেন, কিভাবে বলেন একটা মানে একটা এক্সাম্পল দেন। স্যার কপিরাইট ইনফ্রিচমেন্ট স্যার। সেটা হইতে পারে, আরেকটা কোনো একদম মানে সিম্পল এক্সাম্পল যেটা সবাই রেগুলার আমরা করি। স্যার সফটওয়্যার পাইরেটিং করি। তার মানে আমরা ধরেন উইন্ডোজ অথবা আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড টড ইউজ করি পাইরেসি করে, সেগুলো হচ্ছে আমাদের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রুলস ভায়োলেট করি আমরা, তাই না? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে অ্যাভয়েডিং হার্ম। তো আমাদের সবসময় ক্ষতিটাকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো সিস্টেমের অথবা মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আমরা যত সময় মানে যত সম্ভব পারবো আমরা খুব সাবধানে কাজ করব এবং সব সময় সাবধানে কাজ করার জন্য আমরা মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এমন কোনো কাজ এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এজ এ প্রফেশনাল, এজ এ সফটওয়্যার প্রফেশনাল আমরা এই কাজগুলো অ্যাভয়েড করব। এরপর হচ্ছে ল, আপনাকে অবশ্যই আইন জানতে হবে। প্রথমে হচ্ছে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে বাংলাদেশের বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তারপরে সাইবার সিকিউরিটি ল, ডিজিটাল সিকিউরিটি ল, এই ধরনের যে ল গুলা সেগুলো অবশ্যই আপনাকে মুখের মানে আপনাকে হচ্ছে ধরেন একদম ব্রেনের মধ্যে একদম পুরো শার্পনেস ভাবে থাকতে হবে, যেন আপনি কোনো কাজ করতে গেলে আপনার এই ল গুলা খুঁজে খুঁজে পড়া না লাগে এবং আপনার মনে হয় যে এই কাজটা ঠিক হচ্ছে না, এই কাজটা আপনি অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে রিপোর্টিং মিসকন্ডাক্ট। ধরেন আপনি আহ, অফিসের একটা অনৈতিক কাজ অথবা ক্ষতিকর কাজ দেখলে যদি এটা আপনি রিপোর্ট না করেন, যদি ধরেন আপনার বসের একটা রং কাজ দেখলেন বাট এটা আপনি হায়ার অথরিটিকে রিপোর্ট করলেন না, তো এইটা হচ্ছে আপনার একটা মিসকন্ডাক্ট হয়ে গেল। তো এই জন্য আপনি আপনার প্রফেশনাল ডিউটি হচ্ছে যে যে কোনো অনৈতিক কাজ, ক্ষতিকর কাজ যেটা আপনার অর্গানাইজেশনের জন্য মানে ক্ষতি এবং যেটা অর্গানাইজেশনের জন্য মানে একটা অন্যরকম ক্ষতি বয়ে নিয়ে আসে আপনার জন্য, মানে অর্গানাইজেশনের প্রবলেম করে, যেটা আপনি আপনি অর্গানাইজেশনের প্রতি লায়াবল, আপনার অর্গানাইজেশন রেসপন্সিবল। সো এই কাজটা আপনার দায়িত্ব হচ্ছে অবশ্যই সেটাকে রিপোর্ট করা, সেটা যাই হয়ে যাক। সো দেখেন রেসপন্সিবিলিটি কেন কম্পিউটিং এ আমাদের ম্যাটার করে। সো প্রথমটা রিজন হচ্ছে ট্রাস্ট ইন টেকনোলজি, এরপর হচ্ছে প্রফেশনাল রেপুটেশন, এরপর হচ্ছে লিগ্যাল প্রোটেকশন, এরপর হচ্ছে সোসাইটাল ইম্প্যাক্ট। সো এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন, ইংলিশে এগুলো যদি পড়ে নেন আপনারা দেখবেন যে আপনারা খুব ভালো মতো পড়তে পারতেছেন আর কি। সো এখানে এই বিষয়গুলো নিচে এইগুলা খুব ভালো মতো ডেসক্রাইব করা আছে, আপনারা যদি একটু দেখেন একটু জানতে পারবেন আর কি। তো এই তো আমাদের একটা লেকচার ছিল উইক 4 এর, আমরা এই লেকচারটা লেসন 2টা আমরা একটু কমপ্লিট করলাম এবং এই রিলেটেড প্রফেশনাল রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি এবং এই রিলেটেড কোনো রিসার্চ পেপার, এই রিলেটেড কোনো পড়াশোনা আপনারা আরো গুগলে থেকে সার্চ করলে আপনারা পাবেন এবং আপনাদের ধরেন বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রফেশনাল রেসপন্সিবিলিটি গুলো আপনারা দেখতে পাবেন। ঠিক
ঠিক আছে? আমরা কিছুদিন পরে এসিএম, IEEE এগুলার কোড অফ কন্ডাক্ট গুলো দেখবো। এগুলোর উপর রিসার্চ পেপার গুলো একটু দেখবো। দেখলে আপনাদের মনে হবে যে আসলে এই ধরনের কাজগুলো আপনাদের করা উচিত এবং করা উচিত না। সো আপাতত আমরা এটা শেষ করলাম। আমরা কি আরেকটা লেকচার শুরু করবো আজকে? আচ্ছা, অনলাইন ক্লাস কনফার্ম করেই করি। ঠিক আছে, তাহলে বাট আরেকটা লেকচার হইলে আর কি ভালো হইতো যদিও। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা তাহলে কালকে ক্লাস আছে আপনাদের? স্যার স্যার কালকে ক্লাসটা 10টা থেকে নিতে পারবেন? কারণ ক্লাস তো সেই 4টার দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি সকালবেলায় নিব, এত বিকালে ক্লাস নিব না। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে কালকে গ্রুপে 10টার দিকে নিবেন তাহলে। হ্যাঁ আমি গ্রুপে আপনাদের বলে দিয়েন। ক্লাসটা 10টায় না, দেখি দাঁড়ান কালকে রুটিনটা আমি একটু দেখি। আমার রুটিনটা না দেখলে আসলে বলতে পারবো না। কালকে হচ্ছে সোমবার, আমরা যদি 10টায় না, আমরা 11:30 থেকে নিতে পারি।